আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোর্স, সেখানে ম্যাক্রো ইকোনমিক্সের ISLM। প্রথমে আমরা IS রেখা নিয়ে আমরা আলোচনা করব। IS রেখার এই আই দ্বারা ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বিনিয়োগ বলি, এবং এস দ্বারা সেভিংস, যা দ্বারা সঞ্চয় প্রকাশ পায়। অর্থাৎ IS এর আই হচ্ছে ইনভেস্টমেন্ট এবং এস হচ্ছে সেভিংস বা সঞ্চয়। IS রেখা আলোচনার পূর্বে আমি একটু দ্রব্যবাজার সম্পর্কে ধারণা দিতে চাই। দ্রব্যবাজার কি? দ্রব্যবাজারে সাধারণত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়। আবার দ্রব্যের ভিতরে সাধারণত দুই ধরনের দ্রব্য আছে। একটি হচ্ছে ভোগ্য দ্রব্য, আরেকটি হচ্ছে মূলধন দ্রব্য। একটি হচ্ছে ভোগ্য দ্রব্য আর আরেক ধরনের দ্রব্য হচ্ছে, এটাকে আমরা বলি মূলধন দ্রব্য। তাহলে দ্রব্যবাজারে দুই ধরনের দ্রব্য আছে, একটাকে আমরা বলছি ভোগ্য দ্রব্য আর একটা হচ্ছে মূলধন দ্রব্য। এই ভোগ্য দ্রব্যের জন্য সাধারণত পরিবারের সদস্যরা যে ব্যয় করে, সেটাকে আমরা ভোগ ব্যয় দ্বারা প্রকাশ করি। অন্যদিকে মূলধন দ্রব্য হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারিজ জিনিস, পার্টস, এগুলোর জন্য ফার্ম যে ব্যয় করে, সেটাকে আমরা বিনিয়োগ ব্যয় দ্বারা প্রকাশ করি। আবার আরেকটা ব্যয় আছে, যে ব্যয়টা সরকার করে থাকে, এটি সরকারি ব্যয় নামে পরিচিত। সেটা ভোগ্যদ্রব্যের ক্ষেত্রে হতে পারে, সেটা মূলধন দ্রব্যের ক্ষেত্রেও সেটা হতে পারে। তো এখন আমরা দ্রব্যবাজারের উৎপাদিত পণ্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর সেবা মানে কি? যে দ্রব্যের উৎপাদন হয় কিন্তু স্পর্শ করা কি যায় না, এই ধরনের দ্রব্যগুলোকে বলা হয় সেবা। যেমন ডাক্তারের সেবা, শিক্ষকের শিক্ষকতা, আইন শৃঙ্খলা বাহিনীর সেবা, প্রশাসনের যারা চাকরি করে তাদের কি সেবা, এগুলো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দ্রব্যবাজারের ভারসাম্য শর্ত কি? দ্রব্যবাজারের ভারসাম্য শর্ত হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং অ্যাগ্রিগেট ডিমান্ড, এই দুটি সমান হতে হবে। এটা হচ্ছে দ্রব্যবাজারের ভারসাম্যের কি অর্থ। এখন অ্যাগ্রিগেট সাপ্লাই বলতে আমরা কি বুঝি? অ্যাগ্রিগেট সাপ্লাই বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময় একটা অর্থনীতিতে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়, এটাকে সাধারণত আমরা জিএনপি দ্বারা প্রকাশ করি, আবার জাতীয় আয় দ্বারাও প্রকাশ করি,
যদিও জিএনপি এবং জাতীয় আয়ের ভিতরে কিছুটা পার্থক্য আছে। যাক, এগ্রিগেট সাপ্লাইকে আমরা যেটা মোট উৎপাদন সেটাকে আমরা ওয়াই দ্বারা আমরা প্রকাশ করলাম, যেটাকে আমরা জাতীয় বলতে পারি। আর এগ্রিগেট ডিমান্ডটা কি? এগ্রিগেট ডিমান্ড হচ্ছে যে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়েছে, অর্থাৎ ওয়াই। মনে করি এটা হচ্ছে 1000 কোটি টাকার দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়েছে। এর অর্থ হচ্ছে অর্থনীতিতে 1000 কোটি টাকার ভোগ্যদ্রব্য উৎপাদিত হয়েছে, মূলধন দ্রব্য উৎপাদিত হয়েছে, সেবা দ্রব্য উৎপাদিত হয়েছে। এগ্রিগেট সাপ্লাই। আর এগ্রিগেট ডিমান্ড হচ্ছে আমরা মনে করি যে পরিবারের সদস্যরা ভোগ করেছে 700 কোটি টাকার দ্রব্য, তাহলে এই 700 কোটি হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের একটা অংশ। কারণ ভোগ যখন আমরা 700 কোটি টাকা করি, এর মানে আমরা 700 কোটি টাকার ভোগ্য দ্রব্যের আমরা চাহিদা কি করি? সৃষ্টি করেছি। আমরা যে 300 কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি, অর্থাৎ ইনভেস্টমেন্ট, ফার্ম ইনভেস্টমেন্ট করেছে কত কোটি? 300 কোটি টাকা বিনিয়োগ করেছে। এর মানে 300 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে মূলধন দ্রব্যের চাহিদা হয়েছে 300 কোটি টাকা। আমরা যদি একটা দ্বিখাত অর্থনীতি যদি চিন্তা ভাবনা করি, যেখানে পারিবারিক খাত এবং ব্যবসা খাত আছে, তাহলে সেখানে ভোগ্যদ্রব্যের মাধ্যমে চাহিদা, ভোগ্যদ্রব্য ক্রয়ের মাধ্যমে চাহিদা সৃষ্টি হয়েছে 700 কোটি টাকা, মূলধন বিনিয়োগের মাধ্যমে মূলধন দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়েছে 300 কোটি টাকা। তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে সি প্লাস আই। এবং অর্থনীতিতে ভারসাম্য তখনই হবে যখন এগ্রিগেট সাপ্লাই আর এগ্রিগেট ডিমান্ড পরস্পর সমান হবে। সবসময় যে এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড সমান হবে এমন কোনো কথা নয়। যদি সমান না হয় তাহলে আমরা বলবো অর্থনীতিতে ভারসাম্য অর্জিত হয়নি। তা আমরা ভারসাম্য ধরে নিয়ে আমরা আলোচনাটা শুরু করছি। তাহলে এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু এগ্রিগেট ডিমান্ড। তাহলে আমরা এস এর জায়গায় ওয়াই আর এডির জায়গায় একটা দ্বিঘাত অর্থনীতিতে কত লিখতে পারি? সি প্লাস আই। এটাকে আমি আরেকটু উপরে সুন্দর করে লিখছি। বিষয়টাকে দ্রব্যবাজারের ভারসাম্য সত্য এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু এগ্রিগেট ডিমান্ড। এখানে আমরা ওয়াই লিখেছি আর এখানে লিখেছি আমরা সি প্লাস কি আই। এখন আমরা জানি যে এই যে জাতীয় আয় ওয়াই, এইটাকে সি প্লাস আই দ্বারা, সি প্লাস এস দ্বারা লেখা যায়। কেন? আমাদের আয় যদি 1000 কোটি টাকা হয়, আমরা যদি 700 কোটি টাকা যদি ভোগ করি, তাহলে সঞ্চয় অবশ্যই কত? 300 কোটি। আমরা 800 কোটি টাকা যদি ভোগ করি, তাহলে সঞ্চয় অবশ্যই কত? 200 কোটি। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? সি প্লাস এস। আর এগ্রিগেট ডিমান্ড হচ্ছে সি প্লাস আই। এখন আমরা এটাকে লিখতে পারি, দুই দিকে সি যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে হবে এস ইকুয়াল টু আই। তাহলে এখন আমি বলতে পারি যখনই আমরা দ্রব্যবাজারের ভারসাম্য বলবো তখনই সাথে সাথে আমরা একটা সিগন্যাল পাবো, সেটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু এগ্রিগেট ডিমান্ড অথবা সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ, সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। অর্থাৎ সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট হওয়া যে কথা, আর এগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু এগ্রিগেট ডিমান্ড হওয়া একই কথা। তাহলে সামগ্রিক যোগান অথবা সামগ্রিক চাহিদা যদি সমান হয়, এই সিগন্যালটা যদি কোনো অর্থনীতির কেউ যদি আমাদেরকে দেয়, তাহলে আমরা বলবো ওই অর্থনীতিতে দ্রব্যবাজার ভারসাম্য অর্জিত হয়েছে। আবার কেউ যদি আমাদেরকে সিগন্যাল দেয় ওই অর্থনীতিতে একটা নির্দিষ্ট সময় বা বছরে সঞ্চয় আর বিনিয়োগ পরস্পর সমান,
এটা থেকে সরাসরি আমরা সিগন্যাল পেয়ে যাব, এর অর্থ হচ্ছে ওই অর্থনীতিতে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং অ্যাগ্রিগেট ডিমান্ড পরস্পর কি সমান, অর্থাৎ ওই অর্থনীতিতে দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে আমরা দ্রব্যবাজারের ভারসাম্য নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আজকে যেটা আমাদের মূল টপিকস, যে আমরা আইএস নিয়ে আমরা আলোচনা করব, সেটা কি? এখন আমরা আইএস রেখার একটা সংজ্ঞা প্রদান করব। আমি সবসময় বলেছি সংজ্ঞা দেওয়ার সময় কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। এর আগে আমি যে ন্যাশনাল ইনকামের আলোচনায় বিভিন্ন সংজ্ঞার ক্ষেত্রে আমি বিভিন্ন পয়েন্টগুলো আমি কি করেছিলাম, আমি উল্লেখ করেছিলাম। ঠিক আমি এখানেও আইএস রেখার সংজ্ঞাতে কিছু পয়েন্ট আমি উল্লেখ করব। 1 নম্বরে আমি লিখব সুদের হার ও জাতীয় আয়। আর 2 নম্বরে আমি লিখব দ্রব্য বাজারের ভারসাম্য। যখনই আমি দ্রব্যবাজারের ভারসাম্য বলবো, সাথে সাথে আমি সিগন্যাল পাবো ওই অর্থনীতিতে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং অ্যাগ্রিগেট ডিমান্ড সমান, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান। এখন আইএস রেখার সংজ্ঞাতে এই 2টি পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। একটি হচ্ছে সুদের হার ও জাতীয় আয়, আরেকটা হচ্ছে দ্রব্যবাজারের ভারসাম্য। এখন সংজ্ঞা কিভাবে দেব সেটা আমাদের উপর নির্ভর করে। আমি যে কোনো ভাষা, যে ভাষায় বলি, যেভাবেই বলি, শব্দগুলো ভিন্ন হতে পারে, কিন্তু এই 2টা পয়েন্ট কি হতে হবে, থাকতে হবে। এখন আমি একটা সংজ্ঞা দিচ্ছি, যে রেখার প্রতিটি বিন্দু সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে সমন্বয় দেখায়, যেখানে দ্রব্যবাজারে ভারসাম্য থাকে, তাকে আইএস রেখা বলে। আমি আবারও বলছি, যে রেখার প্রতিটি বিন্দু সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক দেখায় এবং একই সাথে দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশ করে, তাকে আইএস রেখা বলে। আমি একটু অন্যভাবে সংজ্ঞা দিচ্ছি, দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশকারী রেখা যা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক দেখায়, তাকে আইএস রেখা বলে। তাহলে আগের কথার আর এখনকার কথার ভিতরে পার্থক্য আছে, কিন্তু পয়েন্টগুলো কি আছে, ঠিকই আছে। অথবা আমি বলতে পারি আইএস রেখা হচ্ছে বিভিন্ন বিন্দুর সঞ্চার পথ যা সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে সম্পর্ক এবং দ্রব্যবাজারের ভারসাম্য নির্দেশ করে। অর্থাৎ আমি যেভাবেই বলি না কেন, আমার কিন্তু এই 3টা পয়েন্ট আমার অবশ্যই কি হতে হবে, আমার থাকতে হবে। এখন আমি একটা আইএস রেখা আমি দেখাচ্ছি চিত্রে। আমি ভূমি অক্ষে জাতীয় আয় ধরেছি আর লম্ব অক্ষে সুদের হার ধরেছি, এবং এই হচ্ছে একটা আইএস রেখা। এইটা ডান দিকে নিম্নগামী হয়। আইএস রেখাটা কেন ডান দিকে নিম্নগামী হয়, আমাদের আরও অনেক ক্লাস আছে, সেই ক্লাসগুলোতে আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা আলোচনা করব। এখন এই রেখার আমি লম্বকে কি ধরেছি, সুদের হার। মানে এই রেখার প্রতিটি বিন্দুর লম্ব দূরত্ব সুদের হার নির্দেশ করে। আর ভূমি অক্ষে ধরেছি আমি জাতীয় আয়। তাই এই রেখার প্রতিটি বিন্দু ভূমি দূরত্ব জাতীয় আয় নির্দেশ করে। এই রেখার এই আইএস রেখার উপর হচ্ছে E1 একটি বিন্দু, এই বিন্দুটাকে আমি এইভাবে টানলাম, এইটা হচ্ছে লম্ব দূরত্ব কত, E1 Y1, অথবা এইভাবে যদি টানি তাহলে এটা আমি লিখতে পারি OI1। তাহলে E1 Y1 যে কথা, OI1 একই কথা। এই OI1 হচ্ছে সুদের হার, আর জাতীয় হচ্ছে ভূমি দূরত্ব, মানে I1 E1 অথবা OI1 হচ্ছে জাতীয় আয়। তাহলে এই রেখার E1 বিন্দুটা OI1 সুদের হার আর OY1 জাতীয় আয়। সংক্ষেপে I1 সুদের হার, Y1 জাতীয় আয় নির্দেশ করে E1 বিন্দু, আর E2 বিন্দুটা নির্দেশ করে
ও I2 সুদের হার এবং ও Y2 জাতীয় আয়, সংক্ষেপে I2 সুদের হার এবং Y2 জাতীয় আয় নির্দেশ করে। কোন বিন্দুটা? E2 বিন্দু। তাহলে E1 এবং E2 বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করে যে রেখাটা পেয়েছি সেটাকে কি আইএস রেখা বলা যাবে? আমার উত্তর হচ্ছে না। কেন বলা যাবে না? কারণ আমি এতটুকু বলেছি E1 আর E2 বিন্দু নির্দেশ করে সুদের হার আর জাতীয় আয়ের সম্পর্ক, সুদের হার আর জাতীয় আয়ের সম্পর্ক। কিন্তু আমি দ্রব্যবাজারে ভারসাম্য অর্জিত হয়েছে এই কথাটা বলি নাই। যদি এখন আমি যুক্ত করি E1 এবং E2 বিন্দুতে দ্রব্যবাজারে ভারসাম্য আছে, অর্থাৎ E1 বিন্দুতে অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড, বা দ্বিঘাত অর্থনীতি হলে সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ, E2 বিন্দুতে অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড বা সঞ্চয় ইকুয়াল টু কত? বিনিয়োগ। তাহলে এই রেখাটা কি হয়ে যাবে? আইএস রেখা হয়ে যাবে। তাহলে আইএস রেখা হতে হলে বিন্দুগুলো E1 E2 বিন্দুগুলো সুদের হারের সাথে জাতীয় আয়ের সম্পর্ক দেখাতে হবে এবং একই সাথে সাথে দ্রব্যবাজারে ভারসাম্য নির্দেশ করতে হবে। তাহলে এটা আইএস রেখা হবে। আমরা অনেক ভুল সংজ্ঞা দেই। আইএস রেখা কি? যে রেখার প্রতিটি বিন্দু সুদের হার এবং জাতীয় এর মধ্যে সম্পর্ক দেখায়, সেটা হচ্ছে আইএস রেখা। না, এটা কোনো সংজ্ঞাই হবে না। আমাকে এর সাথে যুক্ত করতে হবে দ্রব্যবাজারে ভারসাম্য নির্দেশ করে, এই যে পয়েন্টটা আমি লিখে দিয়েছি। আমরা আইএস রেখার সংজ্ঞা আমরা জানলাম। এখন আমরা আইএস রেখার একটা সমীকরণ বের করব। আমি 3 খাত বিশিষ্ট একটা অর্থনীতিতে সমীকরণ বের করছি। আমি যদি 3 খাত অর্থনীতিতে যদি সমীকরণটা বের করতে পারি, তাহলে পরীক্ষায় যদি দ্বিখাত অর্থনীতি আসে তাহলে সহজে পারা যাবে। তখন কিছু জিনিস সরকারি খাতটা মাইনাস করে দিলেই এই সমীকরণটা কোথায় চলে যাবে? দ্বিখাত অর্থনীতিতে। 3 খাত অর্থনীতিতে আইএস রেখার সমীকরণ বের করার জন্য একটা অর্থনীতির আমি কিছু অবস্থা কল্পনা করে নিচ্ছি। সেটা হচ্ছে ওই অর্থনীতির ভোগ অপেক্ষক বা ভোগ সমীকরণ হচ্ছে C = A + BYD। A + BYD। এটা কি আমরা জানি স্বয়ংভূত ভোগ। বিটা হচ্ছে ব্যয় ব্যয়ের প্রান্তিক ভোগ প্রণতা, ওয়াইডি হচ্ছে ব্যয় ব্যয়। ওয়াইডির ব্যাখ্যাটা কি? ওয়াইডির ব্যাখ্যাটা হচ্ছে এটা ডিসপোজেবল ইনকাম, ব্যয়তব্য আয়, ওয়াই মাইনাস টি। আয় থেকে কর বাদ দিলে ব্যয়তব্য আয় পাওয়া যায়। এগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, ন্যাশনাল ইনকামে আমরা পড়েছি। এরপর এই টিটা হচ্ছে কর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি T0 + TY। এই T0টা কি? স্বয়ংভূত কর, অটোনমাস ট্যাক্স, যে করটা আয়ের উপর নির্ভর করে না। আর এই স্মল টিটা হচ্ছে কর হার। জাতীয় আয়ের একটা অংশ আমাদেরকে সরকারকে কর দিতে হয়, এটা কর হারের উপর নির্ভর করে। এরপরে আমরা লিখব ইনভেস্টমেন্ট, I = I0। I0 হচ্ছে অটোনমাস ইনভেস্টমেন্ট, স্বয়ংভূত বিনিয়োগ। এটা সুদের হারের উপর নির্ভর করে না, এটা জাতীয় আয়ের উপর নির্ভর করে না। মাইনাস আর আই হচ্ছে সুদের হার। আর আরটা কি? আর হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা। আবার বলছি, আই হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা। যেমন সুদের হার যদি আমরা 1% বাড়াই, তাহলে বিনিয়োগটা কি হারে হ্রাস পাবে? এটা আরের উপর, আরের মানের উপর নির্ভর করে। আর যেহেতু সুদের হারে বাড়লে বিনিয়োগটা হ্রাস পায়, এই জন্য এখানে মাইনাসটা এসেছে। আর জি = হচ্ছে G0, অর্থাৎ সরকারি ব্যয়টাকে আমরা কি ধরেছি? অটোনমাস ধরেছি, স্বয়ংভূত সরকারি ব্যয়। এটা আয়ের উপর নির্ভর করে না, এটা সুদের হারের উপর নির্ভর করে না। এটা হচ্ছে একটা কাল্পনিক অর্থনীতির অবস্থান।
সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ডি, ওয়াই ডি ইকুয়াল টু ওয়াই মাইনাস টি, টি ইকুয়াল টু টি নট প্লাস টি ওয়াই, আই ইকুয়াল টু আই নট মাইনাস আর ওয়াই, জি ইকুয়াল টু জি নট। এটা তিন খাত অর্থনীতি হয়েছে, এভাবে বুঝতে পারছি। সেটা হচ্ছে ভোগ আছে পারিবারিক খাতের, ব্যবসা খাতের বিনিয়োগ আছে, আর সরকারি খাতের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জি আছে, সরকারি কর টি আছে। অর্থাৎ এটা তিন খাত বিশিষ্ট অর্থনীতি। এখান থেকে আমরা প্রথমে বার করব অ্যাগ্রিগেট ডিমান্ড। অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে, যেহেতু ভারসাম্য শর্ত হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড, এর জন্য আগে আমি অ্যাগ্রিগেট ডিমান্ড বার করছি। কারণ আইএস রেখা দ্রব্যবাজারের ভারসাম্যের সাথে রিলেটেড। অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে সি প্লাস আই প্লাস জি। কারণ তিন খাত অর্থনীতি হলে অ্যাগ্রিগেট ডিমান্ডের তিনটা উপাদান, একটা হচ্ছে সি ভোগ ব্যয়, ভোগ ব্যয়ের মাধ্যমে ভোগ্যদ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। আই ইনভেস্টমেন্ট, এটার মাধ্যমে মূলধন দ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। জি হচ্ছে সরকারি ব্যয়, এটার মাধ্যমে অর্থনীতির ভোগ্যদ্রব্য, মূলধন দ্রব্য, সমস্ত দ্রব্যের চাহিদা কি হয়, সৃষ্টি হয়। এই তিনটা যোগ করলে আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড আমরা পাবো। এখন আমি এ ডি ইকুয়াল টু সি সমান কত, এ প্লাস বি ওয়াই ডি, আই সমান কত, আই নট মাইনাস আর আই, এটি আই এর জায়গায় লিখেছি, আর জি এর জায়গায় কত লিখেছি, জি নট। অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আসলাম এই ইকুয়েশন গুলো কি করে ব্যবহার করে। এখন আমরা আরেকটু কাজ করি, অ্যাগ্রিগেট ডিমান্ড। এই যে এ, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, অটোনমাস কনজাম্পশন। আই নট স্বয়ংভূত বিনিয়োগ, অটোনমাস ইনভেস্টমেন্ট। জি নট স্বয়ংভূত সরকারি ব্যয়, অটোনমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এই তিনটাকে আমি একসাথে লিখছি, অর্থাৎ এ প্লাস আই নট প্লাস জি নট আমি একসাথে লিখলাম। আর থাকে কি এখন বি ওয়াইডি, বি ওয়াইডির জায়গায় লিখলাম ওয়াই মাইনাস টি। এই যে ওয়াইডি ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস টি। জাতীয় আয় হতে আমরা যদি কর বাদ দিয়ে দিই তাহলে আমরা বেতব্য আয় পাবো। তাহলে ওয়াইডি ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস টি। এরপর কি বাকি আছে আমাদের, আর আই মাইনাস আর আই। এখন আমি এটা মুছে ফেলতেছি। এখন আমি অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এ প্লাস আই নট প্লাস জি নট, এটা যা আছে আমি তাই লিখছি। আমি কাজ করব কোথায়, এখানে। অর্থাৎ এ প্লাস আই নট প্লাস জি নট আর আর আই যা আছে তাই থাকবে। কাজ করব এখানে প্লাস বি ওয়াই মাইনাস বিটি, প্লাস বি ওয়াই মাইনাস বিটি, আর থাকে কত, মাইনাস কত, আর আই। এরপর অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এ প্লাস আই নট প্লাস জি নট যা আছে আমি তাই লিখেছি, প্লাস বি ওয়াই লিখলাম মাইনাস বি, টি ইকুয়াল টু কত লিখলাম, টি নট প্লাস টি ওয়াই আর মাইনাস আর আই। লক্ষ্য করা দরকার একটু ভালোভাবে যে এ প্লাস আই নট প্লাস জি নট যা আছে তাই লিখেছি, প্লাস বি ওয়াই যা আছে তাই লিখেছি, মাইনাস বি লিখেছি, আর টি ওই যে কাল্পনিক অর্থনীতি টি কত ছিল, টি নট প্লাস টি ওয়াই এটা লিখেছি, মাইনাস আর আই লিখেছি। এখন একটু আমরা খেয়াল করি ভালো করে একটু লক্ষ্য করি আমরা, এ প্লাস আই নট প্লাস জি নট এটা হচ্ছে স্বয়ংভূত কি বে। এই যে মাইনাস বি টি নটটা হচ্ছে কি স্বয়ংভূত কর। এই মাইনাস বি টি নটকে আমি এদের সাথে লিখতেছি, এ প্লাস আই নট প্লাস জি নট মাইনাস কত, বি টি নট একসাথে লিখলাম। এখানে কত আছে, প্লাস বি ওয়াই আর মাইনাস কত, বি টি ওয়াই মাইনাস আর আই। আমি আবারও বলছি, এ প্লাস আই নট প্লাস জি নট সাথে মাইনাস বি টি নট, এইসব নটগুলোকে কি করেছি, একসাথে লিখেছি।
এরপরে এরপর প্লাস বিওয়াই লিখেছি, এরপর মাইনাস বি, এই যে মাইনাসে প্লাসে মাইনাস বি টিওয়াই লিখেছি, এরপর মাইনাস আর আই লিখেছি। এখন অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এই যে এ প্লাস আই নট প্লাস জি নট মাইনাস বি টি নটকে এইগুলাকে প্রকাশ করেছি আমি এবার দ্বারা, কি দ্বারা? এবার অটোনমাস এক্সপেন্ডিচার একটা বার দিয়েছি, যেহেতু এগুলো সব মানগুলো কি স্থির, সব মানগুলো কি কনস্ট্যান্ট, এই জন্য এবার। তাহলে এবার বললে এখন আমরা কি বুঝবো? পরবর্তীতে এবার বললে আমরা বুঝবো এটার ভিতরে আছে স্বয়ংভূত ভোগ, এটার ভিতরে আছে স্বয়ংভূত বিনিয়োগ, সরকারি ব্যয়, স্বয়ংভূত কর আছে। অর্থাৎ এই 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 কয়টাকে, এই সব কয়টাকে আমি কি দ্বারা প্রকাশ করেছি? এবার দ্বারা। এরপর প্লাস, এই যে এখানে আমি দাগ দিচ্ছি, এখানে কমন কত? বিওয়াই প্লাস বিওয়াই কমন, বিওয়াই কমন দিলে এখানে কত থাকে? 1 মাইনাস বিওয়াই কমন কত থাকে? টি, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস কত? আর আই। আমি দুইটা আমি এখানে যে কাজ করছি এই জায়গাটাকে আমি কি লিখেছি? এবার অটোনমাস এক্সপেন্ডিচার। আর বিওয়াই মাইনাস বি টু ওয়াই আমি কমন কত নিয়েছি? বিওয়াই কমন নিয়েছি, তাহলে এখানে 1 থাকে, আর এখানে বিওয়াই কমন নিলে টি থাকে, এই মাইনাস থাকে, মাইনাস আর আই যা আছে তাই লিখেছি। এখন আমি বিওয়াইটাকে একটু সুন্দর করার জন্য ওয়াইটাকে কোথায় নিয়ে গেলাম? ডান দিকে, অর্থাৎ ওয়াইটাকে ডান দিকে লিখলাম। তাহলে কি হলো? বি ইন্টু ওয়াই মাইনাস টি, আর এই ওয়াইটাকে আমি ডান দিকে লিখলাম। এখন আমি এইটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, এই অংশটাকে এডি ইকুয়াল টু এবার প্লাস এই অংশটাকে আমি স্মল সি দ্বারা প্রকাশ করছি, সি ওয়াই মাইনাস কত? আর আই ডট ডট 1 নাম্বার। এই বি ইন্টু 1 মাইনাস টিকে আমি কি দ্বারা প্রকাশ করেছি? স্মল সি দ্বারা আমি কি করেছি? আমি প্রকাশ করেছি। তাহলে এই সিটা হচ্ছে কি? যে জাতীয় এর সাথে সম্পর্কিত প্রান্তিক ভোগ প্রবণতা, মানে সি ইকুয়াল টু কত? 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি। অর্থাৎ আমি যখন সি বলবো তখন বুঝে নিতে হবে এটার ভিতরে কি আছে? বি ইন্টু 1 মাইনাস টি। কারণ পরবর্তী ক্লাসে কিন্তু আমরা সি ব্যবহার করব, আর সি বললে কিন্তু আমাদের সিগন্যাল কি পাবো? সির অর্থ হচ্ছে বি ইন্টু 1 মাইনাস টি। অর্থাৎ এই সির ভিতরে বি আছে, এই সির ভিতরে কি আছে? কর হার আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আমাদের সমস্যা হবে, আমরা সি বুঝবো না। মাইনাস আর আই, এটাকে 1 নাম্বার দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডের ইকুয়েশন। কার ইকুয়েশন? অ্যাগ্রিগেট ডিমান্ড। এখানে কয়টা পার্ট আছে? এবার অটোনমাস এক্সপেন্ডিচার, সি ওয়াই, সি হচ্ছে জাতীয়ের সাথে সম্পর্কিত প্রান্তিক ভোগ প্রবণতা, আর মাইনাস কত? আর আই। এখন অ্যাগ্রিগেট সাপ্লাই তো আমরা আগে আলোচনা করেছি, মানে কি? জাতীয় আয় বা জাতীয় উৎপাদন, এটা 2 নাম্বার দিয়েছি। আয়স্তেকারটা কার সাথে রিলেটেড? দ্রব্যবাজারের ভারসাম্যের সাথে রিলেটেড। এখন দ্রব্যবাজারের ভারসাম্যের শর্ত কি? আমরা যেটা আজকে স্টার্টিংয়ে আমরা আলোচনা করেছি, দ্রব্যবাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড। অ্যাগ্রিগেট সাপ্লাইয়ে কত লিখতে পারি? ওয়াই, আর অ্যাগ্রিগেট ডিমান্ডে কত লিখতে পারি? এবার প্লাস কত? সি ওয়াই মাইনাস কত? আর আই। এখন আমরা এক কাজ করি, এই আর আইটাকে কোথায় নিয়ে আসলাম? আর আইটাকে আমরা কোথায়? বাম দিকে নিয়ে আসলাম। তার মাইনাস আর আইটা বাম দিকে আসলে কি হবে? প্লাস আর আই ইকুয়াল টু এবার। আমরা এই ওয়াইটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? ডানে। তাহলে কত হলো? এটা মাইনাস ওয়াই, এটা হচ্ছে কত? প্লাস সি ওয়াই। তাহলে আমি আবারও বলছি যে আমরা আড়াইটাকে বাম দিকে নিয়ে আসলে আড়াই হয়ে গেল, আর এবার ওয়াইটা ডানে গেলে মাইনাস ওয়াই, আবার প্লাস সি ওয়াই কি থেকে গেল। এখন আমরা আর আই ইকুয়াল টু এবার মাইনাস ওয়াই যদি কমন নেই তাহলে কত থাকে? 1 মাইনাস, এই মাইনাস কমন যাওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেল, ওয়াই কমন নিয়েছি, এখানে কত থাকে? সি। আরটাকে ডান দিকে নিয়ে গেলাম। কাকে? এই আরকে ডান দিকে নিয়ে গেলে এটা কার নিচে বসবে?
এবার এর নিচে আর বসবে, আর বসবে ওয়াই এর নিচে আর। সিটাকে এখানে না লিখে, এই যে এখানে না লিখে এই 1 মাইনাস সিটাকে কোথায় লিখলাম? 1 মাইনাস সিটাকে আমরা উপরে লিখলাম আর ওয়াইটাকে আমরা ডানে লিখলাম। আমি আবার বলছি, আমরা আটটাকে ডানে নিয়ে গেলাম, তাহলে এবারের নিচে আটটা বসবে আর এই পুরাটার নিচে কে আটটা বসবে। আমি 1 মাইনাস সির জায়গায় নিচে আটটা লিখে আর ওয়াইটাকে কোথায় লিখলাম? ডানে। মানে ওয়াই এখানে লেখা যায় কথা আর এখানে লেখা কি এক কথা। আমি এই লাইনটা এখন একটু মুছতেছি। পরের লাইনটা হচ্ছে আই ইকুয়াল টু এবার বাই আর মাইনাস, এই লাইনটাকে আমি এইভাবে লিখতে পারি 1 বাই আর বাই 1 মাইনাস সি ইন্টু ওয়াই। আমি এই লাইনটাকে কিভাবে লিখছি? এবার বাই আর মাইনাস এইটাকে 1 বাই আর ডিভাইডেড বাই 1 মাইনাস সি, অর্থাৎ অটোমেটিক এই যে একটা ভগ্নাংশ আছে 1 মাইনাস সিটা কোথায় চলে যাবে? উপরে, আর আটটা কোথায় থাকবে? নিচে। অর্থাৎ এটা যে কথা, এটা কি একই কথা। আবার বলছি, এই যে মূল ভগ্নাংশ, এখানে সাব ভগ্নাংশ আছে, এই হরটা কোথায় চলে যাবে? উপরে 1 মাইনাস সি, এই যে মিল আছে, আটটা নিচে থাকতেছে। এটাকে আমি একটু সাজিয়ে লিখছি আই ইকুয়াল টু এবার বাই আর মাইনাস 1 বাই, এটাকে যদি আমি এইভাবে লিখি 1 বাই 1 মাইনাস সি ইন্টু আর, এখানে আমি ওয়াই লিখলাম, ডানে ডানে ওয়াই আছে। এইটা যে কথা, এইটা একই কথা। মানে আটটা এখানে না লিখে কোথায় লিখলাম? ডানে। তাহলে আর এর এখানে কত থাকবে? 1 থাকবে। এখন আমরা যদি ফার্স্ট ইয়ারে যে আমরা পড়েছি সেটা যদি আমাদের যদি একটু আইডিয়া থাকে, তাহলে আমরা এখন বলতে পারবো এবার বাই কত? আর মাইনাস 1 বাই 1 বাই 1 মাইনাস সি। 1 বাই 1 মাইনাস সি, এটার অর্থ কি? এটা হচ্ছে গুণক। এটা হচ্ছে গুণক। কেন গুণক? আমরা জানি গুণক হচ্ছে আলফা ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এমপিসি। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি 1 বাই 1 মাইনাস এমপিসি। আপনারা জানেন এই 1 বাই 1 মাইনাস এমপিসি মানে কি? প্রান্তিক ভোগ প্রবণতা সি। তাহলে 1 বাই 1 মাইনাস সি কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আলফা দ্বারা প্রকাশ করতে পারি। আলফা আর ইন্টু কত? ওয়াই। এখন আমি একটু সুন্দর করে লিখতে পারি এটাকে। সুতরাং আই ইকুয়াল টু এবার বাই আর মাইনাস উপর ওয়াইটাকে এখানে না লেখা এখানে লিখলাম ওয়াই বাই আলফা বাড়া আলফা আর। এইটাই হচ্ছে আমাদের আইএস রেখার সমীকরণ। এটাই আমাদের কার? আমাদের আইএস রেখার সমীকরণ। আই ইকুয়াল টু এবার বাই আর মাইনাস ওয়াই বাই আলফা বার আলফা আর। এখানে আইএস রেখার মানটা, আইএস এই যে এবার হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরি এবারটা হচ্ছে অটোনমাস এক্সপেন্ডিচার, স্বয়ংভূত ব্যয়। এর ভিতরে স্বয়ংভূত ভোগ ব্যয়, স্বয়ংভূত বিনিয়োগ ব্যয়, স্বয়ংভূত সরকারি ব্যয়, স্বয়ংভূত বিনিয়োগ ব্যয় সবগুলো রয়েছে। আর হচ্ছে কি? সুদের হারের সাথে বিনিয়োগের সারা দেওয়ার মাত্রা। অর্থাৎ আমরা বলতে পারি যে আইএস রেখাটা সুদের হারের সাথে বিনিয়োগের সারা দেওয়ার মাত্রার উপর নির্ভর করে। এরপরে ওয়াইটা হচ্ছে জাতীয় আয়, আলফাটা হচ্ছে গুণক। এই আলফা মানে কি? 1 বাই 1 মাইনাস এমপিসি বা 1 বাই 1 মাইনাস এমপিসি মানে কি? সি প্রান্তিক ভোগ প্রবণতা। আবার এই সির ভিতরে কি আছে? আমরা ওই যে একটু আগে আলোচনা করছি, বি আছে এবং কার মান? টি এর মান আছে। বি হচ্ছে বেতব্য আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা। আর এর ব্যাখ্যাটা আমরা কি করে দিয়েছি। তাহলে এই যে ইকুয়েশনটা বের করেছি, এটা কোথার থেকে বের করেছি? এটা দ্রব্যবাজারের ভারসাম্য শর্ত হতে বের করেছি। যেহেতু দ্রব্যবাজারের ভারসাম্য শর্ত হতে বের করেছি, অর্থাৎ এখানে যে জাতীয় আয়টা আমরা পাবো আর এখানে যে সুদের হারটা যেটা আছে, এই দুইটা কার সাথে রিলেটেড? দ্রব্যবাজারের ভারসাম্যের সাথে রিলেটেড। এই দুইটার বিভিন্ন মান নিয়ে এই সুদের হার এবং কি জাতীয় আয়, আমরা বিভিন্ন যে মানগুলো পাবো সেগুলো নিয়ে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে কি? আইএস রেখা।
এই সমীকরণ হতে, কারণ এই সমীকরণটা দ্রব্যবাজার ভারসাম্যের সাথে রিলেটেড। অর্থাৎ আমরা সংক্ষেপে এই কথা বলতে পারি, আইএস রেখাটা কি? আইএস রেখা দ্রব্যবাজার ভারসাম্যের সাথে সম্পর্কযুক্ত। দ্রব্যবাজার কি? দ্রব্যবাজার হচ্ছে যেখানে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়, এই দ্রব্যের ভিতরে ভোগ্য দ্রব্য আছে, মূলধন দ্রব্য আছে। দ্রব্যবাজারের ভারসাম্যের শর্ত কি? অ্যাগ্রিগেট সাপ্লাই ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিমান্ড অথবা সঞ্চয় ইকুয়াল টু বিনিয়োগ। এই দ্রব্যবাজারের ভারসাম্য থেকে আমরা সুদের হার এবং জাতীয় আয়ের ভিতরে যে সম্পর্ক পাই, এবং এই সম্পর্কগুলো যখন আমরা একটা রেখার মাধ্যমে প্রকাশ করি, তখন সেই রেখাটাকে বলা হয় আইএস রেখা। তা আমরা আজকে আইএস রেখার সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আগামী দিন আমরা আইএস রেখা অঙ্কন করব, এবং এই আইএস রেখা অঙ্কন করার সময় আমাদেরকে যে অ্যাগ্রিগেট ডিমান্ডের যে ইকুয়েশন, এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। অতএব যে এইটার দ্বিতীয় ক্লাস করার পূর্বে আমি যেটা বলছি, অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এবার প্লাস সিওয়াই মাইনাস আরআই, এই ইকুয়েশনটা ভালোভাবে মনে রাখতে হবে পরবর্তী ক্লাস করার আগে। এবারের ব্যাখ্যাটা ক্লিয়ার থাকতে হবে, সির ব্যাখ্যাটা ক্লিয়ার থাকতে হবে, আর এর ব্যাখ্যাটা ক্লিয়ার থাকতে হবে, আই এর ব্যাখ্যাটা ক্লিয়ার থাকতে হবে। নেক্সট ক্লাসে আমি আইএস রেখা অঙ্কন করে দেখাবো। আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।